হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সঞ্চিতা পাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং বাংলানেট। বং বাংলানেটের আরও একটা নতুন কোশ্চেন আনসার সিরিজে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদের যারা 2024-এ এএনএম, জেএনএম, জেন পাস, ইউজি এই সমস্ত পরীক্ষা দেবে তাদের জন্য আমি টপিক ওয়াইজ কোশ্চেন আনসারের ভিডিও নিয়ে আসছি। সেরকমই আজকেও আরও একটা নতুন টপিক নিয়ে ভিডিও নিয়ে এসেছি। তোমাদের 14 তারিখ পরীক্ষা। তোমরা যদি এই টপিক ওয়াইজ ভিডিওগুলো দেখতে থাকো, এখানে তোমাদের 15খানা করে কোশ্চেন রয়েছে প্রত্যেকটা টপিক থেকে, এবং প্রিভিয়াস ইয়ারের যত কোশ্চেন আনসার রয়েছে সব সলভ করা রয়েছে, আলাদা আলাদা প্লেলিস্ট করা রয়েছে। দেখবে এএনএম, জেএনএম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আনসার আমার চ্যানেলেই রয়েছে। এএনএম, জেএনএমের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আনসার সলভের একটা আলাদা প্লেলিস্ট রয়েছে। এছাড়া কোশ্চেন আনসার সিরিজের এই যে টপিক ওয়াইজ ভিডিও, এরও আলাদা একটা প্লেলিস্ট করা রয়েছে। এগুলো তোমরা দেখলে তোমাদের কিন্তু চটজলদি প্রিপারেশনের জন্য খুব ভালো হবে। আর প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে আমি ওই টপিকগুলো থেকে অনেক এক্সট্রা ইনফরমেশান দিয়েছি, যেটা আজকের ভিডিওতেও দেবো। এই এক্সট্রা ইনফরমেশানগুলো তোমাদের কি করবে, তোমরা যখন প্রিপারেশান নিচ্ছ, খুব চটজলদি আর কয়েকদিনেরই ব্যাপার, এখানে এক্সট্রা ইনফরমেশানগুলো কি কাজ করবে, অন্য কোশ্চেন তোমাদেরকে সলভ করতে কিন্তু খুব হেল্প করবে। আর দেরি না করে তাহলে আজকের ক্লাসটা স্টার্ট করছি। দেখো, আজকের যে টপিকটা রয়েছে অভিব্যক্তি এবং অভিযোজন, এই পোর্শনটা থেকে এএনএম, জেএনএমে প্রচুর ধরনের কোশ্চেন দেখা যায়। যে ধরনের কোশ্চেন বেশি দেখা যায়, এখানে সেই ধরনেরই কোশ্চেন আমি সেট করেছি 15টা কোশ্চেন। এই 15টা কোশ্চেন যদি তোমরা সলভ করো, আরও অনেক কিছু তথ্য এখান থেকে জানতে পারবে। তো চলো দেরি না করে ক্লাসটা স্টার্ট করছি। প্রথম কোশ্চেন কি রয়েছে দেখো, প্রাণের উৎপত্তির জন্য কোন যৌগটি সবচেয়ে প্রয়োজন? 4টে অপশন রয়েছে: প্রোটিন, উৎসেচক, নিউক্লিক অ্যাসিড, শর্করা। দেখো, প্রাণের উৎপত্তির জন্য যে যৌগটি সব থেকে প্রয়োজন সেটা হলো নিউক্লিক অ্যাসিড। অপশন গয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। আর প্রথম উৎপাদিত নিউক্লিক অ্যাসিড যেটা হলো, সেটা হলো আরএনএ, রাইবো নিউক্লিক অ্যাসিড, যেটাকে নগ্ন জিন নামেও আমরা চিনি। নগ্ন জিনও বলা হয় আরএনএ কে। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। যদি বলে প্রথম আবিষ্কৃত বা প্রথম উৎপন্ন হওয়া নিউক্লিক অ্যাসিড কোনটা, অবশ্যই আরএনএ, ডিএনএ কিন্তু নয়, এটা মনে রাখবে। আর এটাকে নগ্নজিন নামেও চেনা হয়। এরপরে 2 নম্বরের কোশ্চেনটা কি রয়েছে দেখো, অরিজিন অফ স্পেসিস বইটি কার লেখা? এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষায় আসে। অরিজিন অফ স্পেসিস কার লেখা? ডারউইন, ল্যামার্ক, ডিব্রি, স্পেন্সার। দেখো, এখানে যে অপশনটা হয়ে যাবে সঠিক সেটা হবে ডারউইন অরিজিন অফ স্পেসিস বইটি লিখেছিলেন। এছাড়াও এখানে যে রয়েছে ডিব্রিস, এই ডিব্রিস হলো মিউটেশন তত্ত্বের প্রবর্তক। তো এইগুলো একটু একটু মনে রাখবে তোমরা। এরপরে দেখো রয়েছে আর এই যে স্পেন্সার রয়েছে, ঘয়ের অপশানটা দেখো, স্পেন্সার রয়েছে। এই বিজ্ঞানী হারবার্ট স্পেন্সার প্রথম অভিব্যক্তি বা ইভলিউশন কথাটি বলেছিলেন বিজ্ঞানী হারবার্ট স্পেন্সার। এগুলো মনে রাখবে, এগুলো কিন্তু এক্সট্রা ইনফরমেশনের মধ্যেই বলে দিচ্ছি। এই টপিক থেকে এই ধরনের কোশ্চেন কিন্তু আসে। এই যে মিউটেশন তত্ত্বের জনক কে, অভিব্যক্তি কথাটি প্রথম কে বলেছিলেন, অরিজিন অফ স্পেসিস বইটা কার লেখা। এখান থেকে 3টে কোশ্চেন তোমাদের একটা কোশ্চেন থেকে বলে দিলাম। এরপরে দেখো 3 নম্বরের কোশ্চেনটা কি রয়েছে, উটের লোহিত রক্তকণিকা দেখতে কেমন? 4টা অপশন রয়েছে। কয়টা? ডিম্বাকার নিউক্লিয়াস যুক্ত, ডিম্বাকার নিউক্লিয়াস বিহীন, গোলাকার নিউক্লিয়াস যুক্ত, গোলাকার নিউক্লিয়াস বিহীন। আচ্ছা, উটের যে লোহিত রক্তকণিকা হয় অবশ্যই ডিম্বাকার আর নিউক্লিয়াস বিহীন। ক্ষয়ের অপশানটা হয়ে যাবে সঠিক আনসার। এখানে উটের লোহিত রক্তকণিকা ডিম্বাকার বা চ্যাপ্টাকৃতি হয়, কারণ এখানে যে উটের লোহিত রক্তকণিকাগুলো চ্যাপ্টাকৃতি হওয়ার জন্য এরা কিন্তু অধিক মাত্রায় অক্সিজেন পরিবহন করতে পারে। এই কারণেই কিন্তু উটের হচ্ছে গিয়ে যে ইগুলো হয়, আরবিসি যে সেলগুলো হয় সেগুলো চ্যাপ্টাকৃতি হয় আর নিউক্লিয়াস বিহীন অবশ্যই হয়। অপশন ক্ষয়টা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে 4এর দাগের কোশ্চেন কি রয়েছে দেখো, উটের দেহকোষে জল সরবরাহ করা হয় কিসের মাধ্যমে? পাকস্থলী থেকে, মূত্রাশয় থেকে, কুঁজের চর্বি থেকে, চামড়ার নিচে চর্বি থেকে। উটের দেহকোষে জল সরবরাহ করা হয় কুঁজের চর্বি থেকে। কুঁজের চর্বি তে যে কুঁজে যে সঞ্চিত চর্বি বা ফ্যাট থাকে, সেগুলো যখন বিশ্লিষ্ট হয়ে সেখান থেকে জল উৎপন্ন হয়, আর সেই জলই প্রয়োজনীয় দেহকোষে সরবরাহ হয়। এছাড়াও এদের পাকস্থলীতে ওয়াটার স্যাক রয়েছে। পাকস্থলীতে এটা ভালো করে জেনে রাখো, ওয়াটার স্যাক থাকে পাকস্থলীতে। সেই ওয়াটার স্যাক থেকেও কিন্তু
এই ওয়াটার স্যাক থেকেও কিন্তু দেহকোষে জল সরবরাহ, দেহকোষে নয় মানে প্রয়োজনকালে যখন দেহে জল সরবরাহ হয়, আর দেহকোষে জল সরবরাহ হয় কুঁজের চর্বি থেকে। এরপরে দেখো 5-এর দাগের কোশ্চেনটা কি রয়েছে, সমস্ত অঙ্গ গঠিত হয় কি কারণে? 4টে অপশান রয়েছে, অপসারী অভিব্যক্তির কারণে, অভিসারী অভিব্যক্তির কারণে, অপসারী ও অভিসারী অভিব্যক্তির কারণে, কোনোটাই নয়। এখানে দেখো তোমাদের যে কোশ্চেনটা রয়েছে সমস্ত অঙ্গ, সমস্ত অঙ্গ কাকে বলা হয়? যে সমস্ত অঙ্গের গঠন ও উৎপত্তি একই কিন্তু তাদের কাজ আলাদা হয় তাদেরকে সমস্ত অঙ্গ বলা হয়। তাহলে কি বললাম, সমস্ত অঙ্গ কাদেরকে বলা হয়? যাদের গঠন ও উৎপত্তি একই, মানে অরিজিনটা যদি একই হয় তাদের গঠনটাও একই হবে, এগুলো একই কিন্তু কাজটা আলাদা, তাদেরকেই বলা হয় সমস্ত অঙ্গ বা হোমোলোগাস অর্গান ইংলিশে বলা হয়। ইংলিশে এটাকে বলা হয় হোমোলোগাস অর্গান। হোমো কথাটার অর্থ একই, অর্থাৎ এদের উৎপত্তি একই, কাজটা আলাদা। ঠিক আছে, মনে রাখবে। এরপরে দেখো এখানটায় যে কোশ্চেনটা দিয়েছে সেখানে বলেছে যে সমস্ত অঙ্গ গঠিত হয় কি কারণে? অপসারী অভিব্যক্তির কারণে, অভিসারী অভিব্যক্তির কারণে, অপসারী ও অভিসারী দুটোই অভিব্যক্তির কারণে, কোনোটাই নয়। দেখো সমস্ত অঙ্গ হয় অপসারী অভিব্যক্তির কারণে। দেখো এখানে এই একটা কেন্দ্রবিন্দু, অর্থাৎ এখানটা থেকে অরিজিন হয়েছে, গঠন হয়েছে, কিন্তু তাদের কাজগুলো আলাদা আলাদা হয়ে গেছে। অর্থাৎ একটা কেন্দ্রবিন্দু থেকে যখন চারিদিকে ছড়িয়ে পড়ছে কাজগুলো, এটা উৎপত্তির পয়েন্ট আর এগুলো কাজ, তো এভাবে যখন ছড়িয়ে পড়ছে এই অভিযোজনটাকে বা অভিব্যক্তিটাকে বলা হচ্ছে অপসারী অভিব্যক্তি। এটা খেয়াল একটু মনে রাখবে। এখানে যেহেতু গঠন উৎপত্তি একই সেজন্য এখানে যে অভিব্যক্তিটা দেখা যায় সেটা হবে অভিসারী অভিব্যক্তি, সরি অপসারী অভিব্যক্তি। অপশন কয়েকটা হয়ে যাবে সঠিক আনসার। আর সমবৃত্তীয় অঙ্গের ক্ষেত্রে যেটা দেখা যায় এটা হবে অভিসারী অভিব্যক্তি। অভিসারী অভিব্যক্তিটা দেখা যায় সমবৃত্তীয় অঙ্গের ক্ষেত্রে। সমবৃত্তীয় অঙ্গটা কি পরে বলছি। সমবৃত্তীয় অঙ্গের ক্ষেত্রে দেখা যায় অভিসারী অভিব্যক্তি, আর অপসারী অভিব্যক্তি সমস্ত অঙ্গের জন্য। এরপরে রয়েছে দেখো সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য কি। এক্ষুনি বলেছিলাম সমবৃত্তীয় অঙ্গ কি, পরের কোশ্চেনে বলছি। সমবৃত্তীয় অঙ্গ কাকে বলা হয়? যে সমস্ত অঙ্গের কাজ একই, কাজটা একই কিন্তু এদের উৎপত্তিটা আলাদা। তাদের কাজ আলাদা ছিল আর উৎপত্তি একই ছিল সমস্ত অঙ্গের। আর সমবৃত্তীয় অঙ্গকে ইংলিশে বলা হয় অ্যানালোগাস অর্গান। এখানে এদের কাজ একই কিন্তু উৎপত্তি আলাদা হয়। তো এই কারণে সমবৃত্তীয় অঙ্গ বলা হয় এটাকে। এখানে বলেছে সমবৃত্তীয় অঙ্গ, আর সমবৃত্তীয় অঙ্গ আগের কোশ্চেনটাতে বললাম সমবৃত্তীয় অঙ্গে অভিসারী অভিযোজন দেখা যায়, অর্থাৎ এদের হচ্ছে গিয়ে উৎপত্তি আলাদা আলাদা জায়গা থেকে হলেও তারা একটা বিন্দুতে, কেন্দ্রবিন্দুতে গিয়ে মিলিত হয়, মানে তাদের কাজটা একই হয়। এই ধরনের অভিব্যক্তিকে বলা হয় অভিসারী অভিব্যক্তি। তো এখানটায় দেখো সমবৃত্তীয় অঙ্গের যে বৈশিষ্ট্য, উৎপত্তিগতভাবে ভিন্ন ও কাজও ভিন্ন। উৎপত্তিগতভাবে ভিন্ন কিন্তু কাজ একই, অপসারী বিবর্তনকে নির্দেশ করে, আর উৎপত্তি ও গঠনগতভাবে এক। এখানে তাহলে কি বললাম, অপসারী অভিব্যক্তি নয় অভিসারী অভিব্যক্তি। উৎপত্তিগতভাবে ভিন্ন, কাজ ভিন্ন নয়, উৎপত্তিগত গঠনগতভাবে এক নয়। তাহলে যে অপশনটা সঠিক হয়ে যাবে সেটা কি হবে? উৎপত্তিগতভাবে ভিন্ন। প্রথমেই বলেছি উৎপত্তিগতভাবে আলাদা, কাজটা একই। এটা 6 নম্বর কোশ্চেন। এগুলো একটু ট্রিক করে মনে রাখতে হবে তোমাদেরকে, কারণ এগুলো গুলিয়ে যায় সমবৃত্তীয় অঙ্গ আর সমস্ত অঙ্গ। তো এর পরে রয়েছে দেখো নিম্নলিখিত কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়। 4টে অপশন রয়েছে, নিম্নলিখিত কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়। গিনিপিগের সিকাম, মানুষের কক্সিস, মানুষের কানের পেশি, পুরুষ মানুষের স্তন গ্রন্থি। এখানে যে নিষ্ক্রিয় অঙ্গ নয় অর্থাৎ ভেস্টিজিয়াল অর্গান নয়, যেটা হয়ে যাবে সেটা হবে হচ্ছে পুরুষ মানুষের হচ্ছে স্তন গ্রন্থি, এটা হয়ে যাবে নিষ্ক্রিয় অঙ্গ নয়। হচ্ছে গিয়ে বাকিগুলো সবগুলোই কিন্তু নিষ্ক্রিয় অঙ্গর মধ্যে পড়ে। মানুষের কানের পেশি, হচ্ছে গিনিপিগের সিকা, মানুষের ককশিস, এগুলো সবই ভেস্টিজিয়াল অর্গানের মধ্যে পড়ে। পুরুষ মানুষের স্তন বিন্দুটা নিষ্ক্রিয় অঙ্গের মধ্যে পড়ে কিন্তু স্তন গ্রন্থিটা নিষ্ক্রিয় অঙ্গের মধ্যে নয়। অপশন খয়েরটাই হয়ে যাবে সঠিক আনসার। এরপরে 8 নম্বর কোশ্চেনটা কি রয়েছে দেখো, পৃথিবীতে প্রথম সৃষ্টি হয়েছিল কোনটি? 4টে অপশন রয়েছে, ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, মোলাস্কা। পৃথিবীতে প্রথম সৃষ্টি হয়েছিল ব্যাকটেরিয়ার,
ব্যাকটেরিয়াকে আর্কি ব্যাকটেরিয়া বিশেষ করে এরা পৃথিবীতে সবথেকে আদি বা পৃথিবীতে সৃষ্টি সবথেকে পুরনো জীব। এরপরে রয়েছে দেখো এরপরে যে কোশ্চেনটা রয়েছে দেখো, নিম্নলিখিত কোনটি ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য নেই? চারটে অপশন রয়েছে। লবণাক্ত পরিবেশে অভিযোজন, শ্বাসমূল ও ঠেসমূলের উপস্থিতি নয়, ভিভিপেরাস অঙ্কুরোদ্গম, লবণ গ্রন্থির মাধ্যমে অতিরিক্ত লবণ ত্যাগ। এখানে বলেছে কোনটা ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য নয়। দেখো ম্যানগ্রোভ উদ্ভিদ মানেই তারা লবণাক্ত পরিবেশেই অভিযোজিত, এই অপশনটা ঠিক হয়ে যাবে। ভিভিপেরাস অঙ্কুরোদ্গম অর্থাৎ এদের হচ্ছে গিয়ে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়, এটাও ঠিক হয়ে যাবে। লবণ গ্রন্থির মাধ্যমে অতিরিক্ত লবণ ত্যাগ করে, এটাও ঠিক হয়ে যাবে। তাহলে যেটা নয় সেটা হয়ে যাবে শ্বাসমূল ও ঠেসমূল উপস্থিত নয়। এদের ক্ষেত্রে কিন্তু শ্বাসমূল আর ঠেসমূল উপস্থিত থাকে, দেখা যায়, সেটা হয়ে যাবে এদের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য নয়, উল্টোটা হবে ক্ষয়ের অপশনটা। এখানে অবশ্যই তোমরা ভালো করে দেখে নেবে কোনটা বলেছে ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য চেয়েছে কি বৈশিষ্ট্য নয় সেটা চেয়েছে। এখানে অপশন খটা হয়ে যাবে সঠিক আনসার। অনেকে কিন্তু এই ভুলগুলো করে, অপশানগুলো দেখে বলবে যে সমস্ত অপশানই মোটামুটি ঠিক রয়েছে, তার মানে এখানে সমস্ত অপশানগুলোই হয়তো হবে, কনফিউশন হয়ে যায়। তো কনফিউশন হওয়ার কোনো দরকার নেই, তোমাদের এখানে চেয়েছে উদ্ভিদের বৈশিষ্ট্য নয়, তো যেটা নয় সেটাই হবে, একটাই অপশন হবে। এরপরে রয়েছে দেখো, ঘোড়ার বিবর্তনের ধাপ কোনটা? ঘোড়ার বিবর্তনের ধাপ অর্থাৎ যে পুরনো ঘোড়া থেকে যে আধুনিক ঘোড়া এসেছে সেই আধুনিক ঘোড়ার বিবর্তনের ধাপ কোনটা? ফার্স্ট অপশন রয়েছে দেখো, ইওহিপ্পাস, মেরিচিপাস, মেসোহিপ্পাস, প্রায়োহিপ্পাস, ইকুয়াস। তারপরে রয়েছে প্রথম ইওহিপ্পাস, সেখান থেকে মেসোহিপ্পাস এসেছে, মেসোহিপ্পাস থেকে মেরিচিপাস, মেরিচিপাস থেকে প্লায়োহিপ্পাস, সেখান থেকে ইকুয়াস। গয়ের অপশনটা রয়েছে ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপাস, ইকুয়াস, প্লায়োহিপ্পাস। গয়ের অপশনটা রয়েছে ইওহিপ্পাস, মেরিচিপাস, ইকুয়াস, প্লায়োহিপ্পাস, মেসোহিপ্পাস। দেখো ঘোড়ার বিবর্তনের সঠিক ধাপ যদি আমরা দেখতে চাই, প্রথমে ইওহিপ্পাস এসেছিল, লাস্টে ইকুয়াস এসেছিল। অর্থাৎ এখানের যে অপশনগুলো রয়েছে দুটো অপশন, এখানে অপশন এলিমিনেট করা কিভাবে শেখাচ্ছি। লাস্ট যে ঘোড়া অর্থাৎ আধুনিক ঘোড়ার নাম ইকুয়াস, এটা মনে রাখলে তোমরা দুটো অপশন বাদ দিয়ে দিতে পারবে। অর্থাৎ এখানে মেসোহিপ্পাস, প্লায়োহিপ্পাস যে দুটো অপশনের লাস্টে রয়েছে ওই দুটো অপশন বাদ হয়ে যাবে। ইকুয়াস দেখো দুটো অপশানে রয়েছে, যেখানে লাস্টে ইকুয়াস রয়েছে। এবার তোমাদেরকে স্টেপগুলোও কিন্তু মনে রাখতে হবে। এখানে যে সঠিক অপশনটা হয়ে যাবে ক্ষয়ের অপশনটা, ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপাস, প্লায়োহিপ্পাস, ইকুয়াস। অপশন ক্ষয়েরটা হয়ে যাবে ঘোড়ার বিবর্তনের সঠিক ধাপ। এরপরে দেখো 11 নম্বর কোশ্চেন কি রয়েছে, নিম্নলিখিত কোনটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ? জীবন্ত জীবাশ্ম, ইকুয়াস, মাইক্রোস্ফিয়ার, স্যালামান্ডার, প্লাটিপাস। জীবন্ত জীবাশ্ম উদাহরণ কোনটা হয়ে যাবে? অপশন ক্ষয়েরটা, প্লাটিপাস বা হংসচঞ্চু। এটা কিন্তু জীবন্ত জীবাশ্মের উদাহরণ, হংসচঞ্চু বা প্লাটিপাস। এরা কাদের মধ্যে সংযোগ রক্ষা করে? স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে, স্তন্যপায়ী এবং সরীসৃপ প্রাণীদের মধ্যে সংযোগ রক্ষা করে। সরীসৃপ এবং স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে সংযোগ রক্ষা করে, তাহলে প্লাটিপাস এটা জীবন্ত জীবাশ্মের উদাহরণ। তো চলো 12 নম্বর কোশ্চেনটা দেখে নিই। 12 নম্বর কোশ্চেনটা কি রয়েছে দেখো, মাছের পটকার কোন প্রকোষ্ঠ গ্যাস শোষণ করে? চারটা অপশন রয়েছে, রেড গ্রন্থি, রেটিয়া মিরাবিলিয়া, ক খ উভয়েই, কোনোটাই নয়। দেখো মাছের পটকার দুটো প্রকোষ্ঠ থাকে, একটা অগ্র প্রকোষ্ঠ আর একটা থাকে পশ্চাৎ প্রকোষ্ঠ। এই অগ্র প্রকোষ্ঠের নাম রেড গ্রন্থি, অগ্র প্রকোষ্ঠের নাম রেড গ্রন্থি, আর পশ্চাৎ প্রকোষ্ঠের মধ্যে যে রক্তজালক থাকে, পশ্চাৎ প্রকোষ্ঠ নামেই পরিচিত, কিন্তু এর মধ্যে যে রক্তজালকগুলো থাকে সেই রক্তজালকগুলোর নাম রেটিয়া মিরাবিলিয়া। এই রেড গ্রন্থি গ্যাস উৎপন্ন করে, রেড গ্রন্থির কাজ গ্যাস উৎপন্ন করা, আর সেই গ্যাসকে শোষণ করার কাজ হচ্ছে রেটিয়া মিরাবিলিয়া করে। রেটিয়া মিরাবিলিয়া নামক যে রক্তজালকটা থাকে সেই রক্তজালকটা মাছের পটকার গ্যাস শোষণ করতে সাহায্য করে। অপশন ক্ষয়টা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে দেখো 13 নম্বর কোশ্চেন কি রয়েছে, সরীসৃপ ও পাখির মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণীটি কোনটি? চারটা অপশন রয়েছে, আর্কিওপটেরিক্স, পেরিপেটাস, প্লাটিপাস, কোনোটাই নয়। দেখো পাখি আর সরীসৃপের মধ্যে সংযোগ রক্ষা করে যেটা, সেটা হচ্ছে আর্কিওপটেরিক্স। আর্কিওপটেরিক্সে এর মধ্যে দেখা যায় সরীসৃপেরও বৈশিষ্ট্য দেখা যায়, আবার পাখিরও বৈশিষ্ট্য দেখা যায়। এরপরে রয়েছে 14 নম্বর কোশ্চেন দেখো, মৌমাছির হুল ও কাঁকড়া বিছার হুল কোন অঙ্গের উদাহরণ? সমস্ত অঙ্গ, সমবৃত্ত অঙ্গ, ক খ উভয়েই, কোনোটাই নয়। দেখো মৌমাছির হুল আর কাঁকড়া বিছার হুল এদের কাজ একই, এরা কি করে? হুল ফোটাতে সাহায্য করে, অর্থাৎ আত্মরক্ষা, নিজেদের আত্মরক্ষার জন্য হচ্ছে গিয়ে শিকারকে হুল ফোটাতে সাহায্য করে। তো এই যে
আত্মরক্ষার কাজ করে দুটোই, মৌমাছির হুল আর কাঁকড়া বিছের হুল, তাহলে যাদের কাজ একই কিন্তু উৎপত্তিগতভাবে আলাদা তাদেরকে কি বলা হয় বলো? সমবৃত্তি অঙ্গ বলা হয় বা অ্যানালোগাস অঙ্গ। অপশন খয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। দেখো আজকের লাস্ট কোয়েশ্চেন, 15 নাম্বার কোয়েশ্চেন রয়েছে। দেখো বায়োলজিতে অভিব্যক্তির অর্থ কি? বায়োলজিতে অভিব্যক্তি বা ইভলিউশনের অর্থ কি? জীবাশ্মগুলি খুব পুরনো, সমুদ্র জলেই জীবন সৃষ্টি, সজীব বস্তু সতত পরিবর্তনশীল, বন মানুষ থেকে মানুষের সৃষ্টি। দেখো বায়োলজিতে অভিব্যক্তির যে অর্থ, অভিব্যক্তি কথাটি প্রথম বলেছিলেন হারবার্ট স্পেন্সার। এটা ফার্স্ট কোশ্চেনে বলেছিলাম, বিজ্ঞানী হারবার্ট স্পেন্সার প্রথম এই অভিব্যক্তি কথাটি বলেছিলেন। আর এই অভিব্যক্তি কথার অর্থ হচ্ছে গিয়ে ক্রমবিকাশ। ক্রমবিকাশ অর্থাৎ হচ্ছে গিয়ে অনুন্নত প্রাণী থেকে উন্নত প্রাণীর সৃষ্টি। এখানে যে অপশানটা হয়ে যাবে সেটা হয়ে যাবে ঘয়ের অপশানটা, বন মানুষ থেকে মানুষ সৃষ্টি, এটাই হয়ে যাবে বায়োলজিতে অভিব্যক্তির অর্থ। আজকে তাহলে এই 15টা কোশ্চেনই ছিল। কোশ্চেনগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে জানাতে ভুলো না। আর তোমরা যদি এই পিডিএফগুলো চাও আমার বং বায়োলানের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। ওখানে তোমরা যারা পিডিএফগুলো চাও আমাকে কমেন্ট বলবে, আমি অবশ্যই তোমাদেরকে পিডিএফগুলো প্রোভাইড করব। আজকের ভিডিও এতটাই। তোমাদের কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নাও। তোমাদের এই কয়েকদিনের মধ্যে যতগুলো ইম্পর্টেন্ট টপিক আছে সমস্তগুলো আমি কভার করিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে টাটা, বাই।